আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু দ্য লিটারেচার ক্রাফট। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ফর্ম অ্যান্ড মোড। তো এটা নিয়ে আমার আরও বিগত দুটো ভিডিও বানানো হয়েছে। তো সেটার বাকি অংশ হিসেবে এই ভিডিওটা। তো এখানে আমরা সরাসরি ফর্ম থেকে আলোচনা করব এবং ফর্ম থেকে যে ড্রামা যে অংশটা সেটা নিয়ে আজকে আলোচনা করব। যে ড্রামা জিনিসটা কী? ড্রামা বা নাটক এমন একটি ফর্ম যেখানে গল্পটা কাগজে থাকে না, বরং জীবন্ত হয়ে ওঠে মানুষের সামনে। আপনি যখন উপন্যাস পড়েন তখন গল্পটা কল্পনায় দেখেন, কিন্তু ড্রামাতে গল্পটা আপনার চোখের সামনে ঘটেছে। এটাই হচ্ছে ড্রামার সবচেয়ে বড় পার্থক্য। ড্রামা হলো এমন একটি সাহিত্যিক ফর্ম যেখানে গল্প লেখা হয় মঞ্চে প্রদর্শনের জন্য। চরিত্ররা সরাসরি কথা বলে এবং অ্যাকশন, এক্সপ্রেশন এগুলো দিয়েই অর্থ প্রকাশ পায়। এখানে কোনো ন্যারেটর থাকে না। এখানে লেখক তিনি থাকেন আড়ালে। দর্শক নিজ চোখে দেখে এবং তারপরে সে গল্প বিবেচনা করে। তো আমরা যদি ড্রামার মৌলিক বিষয়গুলো বা মূল বিষয়গুলো আলোচনা করি, তাহলে আমরা এই ড্রামা কী সেটা সম্পর্কে খুবই ভালোভাবে বুঝতে পারবো। তো ড্রামার মূল বৈশিষ্ট্যের ভিতরে প্রথমে হচ্ছে পারফরমেন্স। এটা পারফরমেন্স বেসড, এটা মঞ্চ নির্ভর। ড্রামার মূল উদ্দেশ্য পড়া নয়, পারফর্ম করা। আলো, পোশাক, অভিনয় সব মিলে এই গল্প তৈরি হয়। এর পরবর্তী হচ্ছে ডায়লগ। ডায়লগটা হচ্ছে এই যে ড্রামা, এটা ডায়লগ ড্রিভেন, মানে চরিত্ররা নিজেরাই কথা বলে গল্পটা এগিয়ে নিয়ে যায়। তো এর পরবর্তী যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে অ্যাকশন। এই অ্যাকশন দিয়েই আমাদেরকে ব্যাখ্যা করা হয়, এক্সপানশন করা হয়। এখানে কোনো কিছু আপনাকে ব্যাখ্যা করে বলে বোঝাবে না। আপনি তার হাঁটা চলা এবং তার যে কার্যকলাপ সেটা দেখেই আপনি বুঝতে পারবেন যে কী ঘটতেছে। ঠিক আছে? উদাহরণ যদি আমরা দেই, যেমন ম্যাকবেথ নাটক থেকে যে ম্যাকবেথের গিল্ট, এটা কেউ বলে না যে তার দোষ। তার আচরণ, তার ভয় এবং তার সিদ্ধান্ত সবকিছু দেখেই আপনি বুঝতে পারবেন যে এখানে ম্যাকবেথ কী করতেছে। এরপরে আসি অডিয়েন্স এক্সপেরিয়েন্স। অডিয়েন্স এক্সপেরিয়েন্স কি সরাসরি ঘটনা দেখে, তাই ইমপ্যাক্ট বেশি এখানে। হ্যাঁ? যেমন রোমিও অ্যান্ড জুলিয়েট, উইলিয়াম শেক্সপিয়ারের যদি নাটকটা, সেখানে প্রেম, পারিবারিক দ্বন্দ্ব, ট্র্যাজেডি সব কিছুই আপনার চোখের সামনে ঘটে। কেউ এসে ব্যাখ্যা করে বলে না যে এটা ভালোবাসা, এটা আপনি বুঝে নেন। এরপরে আসে আমাদের অ্যাক্টস বা দৃশ্য বিভাজন। যে আমাদের দৃশ্যগুলো সেগুলো বিভাজন করা, বিভিন্ন অ্যাক্টে ভাগ করা হয়। তো এই সকল বিষয়গুলো একটা নাটকের ভিতরে থাকে। তো পরিশেষে আমরা বলতে পারি নাটকের যে বৈশিষ্ট্য সেগুলো হচ্ছে ডায়ালগ, এটা সংলাপ, এরপরে স্টেজ ডিরেকশন, মঞ্চ নির্দেশনা থাকবে, কনফ্লিক্ট, এটার ভিতরে দ্বন্দ্ব থাকবে, অ্যাক্ট অ্যান্ড সিন স্ট্রাকচার আছে, এখানে অঙ্ক এবং দৃশ্য বিভাজিত অবস্থায় থাকবে। এবার হচ্ছে ক্যারেক্টারাইজেশন, এটার ভিতরে চরিত্র থাকবে, চরিত্র নির্মাণ করা থাকবে। এরপর আছে প্লট ডেভেলপমেন্ট, মানে ঘটনার প্রবাহ থাকবে। এরপর আসে পারফরমেন্স, এই যে পারফরমেন্স, মঞ্চে আপনাদের সেই পারফর্ম করে দেখাবে। এরপর আসে মনোলগ অ্যান্ড সলিলকি, এটা হচ্ছে একক সংলাপ। এখানে চরিত্র একা যে সংলাপগুলো দেয় সেটা মনোলগ অথবা সলিলকি। এরপর আসে ড্রামাটিক আইরনি, মানে দর্শক জানে কিন্তু চরিত্র জানে না। চরিত্র একে অপরকে সে জানবে না যে কী হচ্ছে, কিন্তু দর্শক সেটা বুঝতে পারবে। এটা হচ্ছে ড্রামাটিক আইরনি। এরপর হচ্ছে থিমস হচ্ছে বিষয়বস্তু। আপনার নাটকে সাধারণত কী বিষয় নিয়ে নাটকগুলো করা হয়ে থাকে? সেখানে সমাজের বিষয় থাকবে, প্রেম থাকবে, ক্ষমতা, ন্যায় অন্যায়, মানবিক দ্বন্দ্ব ইত্যাদি গভীর বিষয়। এগুলো নিয়েই হচ্ছে আমাদের এই থিমসটা। এই যে বিষয়গুলো যে লেখার মধ্যে থাকে সেটি হচ্ছে একটি নাটক। এছাড়াও নাটকে আরও কিছু বিষয় আছে, সেগুলো নিয়ে আমি আলাদা একটি ভিডিও করব। সেখানে নাটকের জেনার ও গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করা হবে। আশা করি সেখানে বুঝতে পারবেন ভালোভাবে। তো এবারে আমরা আসি আমাদের ফর্মের পরবর্তী টপিক এবং শেষ টপিক, সেটা হচ্ছে প্রোজ। এই প্রোজটা কি? প্রোজ হলো গদ্য। এটা মানুষের স্বাভাবিক কথা বলার ঢং একটা। এতে কোনো লাইন ব্রেকিং বা ছন্দের বাধ্যবাধকতা নেই। এটি অনুচ্ছেদে বিভক্ত থাকে। ভাবুন, আপনি কাউকে একটা গল্প বলছেন। যেমন, গতকাল আমি বাজারে গিয়েছিলাম, তারপর বন্ধুর সাথে দেখা হলো, এরপর আমরা চা খেলাম। এখানে কোনো ছন্দ নেই, কোনো লাইনের বাঁধন নেই, কোনো বিশেষ বা মিউজিক্যাল ফ্লোও নেই। কথাগুলো স্বাভাবিকভাবে যেমন আসে তেমনই বলা হচ্ছে। এই যে স্বাভাবিক ভাষার কাঠামো, এটাই হলো প্রোজ। প্রোজ হলো এমন একটা ফর্ম যেখানে ভাষা স্বাভাবিকভাবে প্রবাহিত হয়, কোনো লাইন ব্রেক বা রাইম বাধ্যতামূলক নয়। এটা অনুচ্ছেদ আকারে লেখা হয়ে থাকে। অর্থাৎ প্রোজ হচ্ছে ন্যাচারাল স্পিচ ইন রিটেন ফর্ম। তো প্রোজের আমরা বৈশিষ্ট্যগুলো যদি একটু আলোচনা করি, তাহলে প্রোজ সম্পর্কে আমাদের আরও একটু ভালো করে বুঝতে পারবো। তো প্রোজের বৈশিষ্ট্য প্রথমে যদি আসি, তাহলে সেটা হচ্ছে ন্যাচারাল ফ্লো। এটার ভিতরে স্বাভাবিক প্রবাহ থাকবে। এখানে লেখক কথাকে সাজিয়ে বাঁধবে না, বরং মানুষ যেভাবে কথা বলে সেভাবে সে বুঝিয়ে দেবে। এরপর আসি প্যারাগ্রাফ স্ট্রাকচার। প্রোজ সবসময় প্যারাগ্রাফ স্ট্রাকচারেই লেখা হয়ে থাকে। এখানে ইন্ট্রোডাকশন থাকে, ডেভেলপমেন্ট থাকে এবং কনক্লুশন থাকে। এটা চিন্তাটা ধাপে ধাপে আগায় এবং পরবর্তী যে
বৈশিষ্ট্য সেটা হচ্ছে এটার ভিতরে কোনো রাইম থাকবে না, কোনো মিটার থাকবে না। পোয়েট্রির মতো এখানে কোনো ছন্দ নাই, এখানে ছন্দ বাধ্যতামূলক নয়, অর্থাৎ এখানে অর্থই প্রধান, শব্দের সাউন্ড প্যাটার্ন নয়। ওকে, উদাহরণ হিসেবে যদি আমরা বলি জেন অস্টিনের প্রাইড অ্যান্ড প্রেজুডিস, এই প্রাইড অ্যান্ড প্রেজুডিস এটা হচ্ছে একটা নভেল। তো এখানে সমাজ, সম্পর্ক, প্রেম সব কিছুই স্বাভাবিক ভাষায় বলা হয়েছে, এখানে কোনো ছন্দ নেই, কিন্তু গভীর ক্যারেক্টার ডেভেলপমেন্ট আছে। এর পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে ডিরেক্ট অ্যান্ড রিয়েলিস্টিক প্রেজেন্টেশন। এখানে আপনার সব বাস্তব ও সরল উপস্থাপন থাকবে, গদ্যে বিষয়গুলো সরাসরি ও পরিষ্কারভাবে উপস্থাপন করা হয়, এখানে অতিরঞ্জন খুব কম থাকে। হ্যাঁ, এর পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে ডিটেইলড এক্সপ্লানেশন। গদ্যে যে কোনো বিষয় বিস্তারিতভাবে ব্যাখ্যা করা যায়, তাই এটি তথ্য, যুক্তি বিশ্লেষণের জন্য উপযুক্ত। এর পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে এক্সপ্রেশন অফ আইডিয়াস, মানে চিন্তাধারা প্রকাশ। মানে গদ্য মূলত লেখকের চিন্তা, যুক্তি, অনুভূতি ও তথ্য প্রকাশের মাধ্যম। এর পরবর্তী যে ধাপ সেটা হচ্ছে ন্যারেটিভ অ্যান্ড লজিক্যাল, মানে বর্ণনামূলক ও যুক্তি নির্ভর। এটি গল্প বলা, ঘটনা বর্ণনা বা যুক্তি উপস্থাপনের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এই যে সকল বিষয়াবলী, এগুলি হচ্ছে একটি প্রোজের বৈশিষ্ট্য। আপনারা আশা করি এই প্রোজের বৈশিষ্ট্যগুলো বুঝতে পারছেন। তো আমাদের এই যে বিষয়টা আন্ডারস্ট্যান্ডিং মুড অ্যান্ড ফর্ম ইন ইংলিশ লিটারেচার, এই যে মুড এবং ফর্ম, ইংলিশ লিটারেচারের ভিতরে যে মুড এবং ফর্ম আছে সেটা আশা করি সকলে বুঝতে পারছেন। আর একটু যদি আমি সংক্ষেপে সামারিটা একটু বলি, যে আপনাকে যদি বলা হয় যে গল্পটা কী উপায়ে পরিবেশন করা হচ্ছে, বলা, দেখানো নাকি অনুভব করা, তবে উত্তর হবে মুড। আর যদি জিজ্ঞাসা করে গল্পটা দেখতে কেমন, সেটা লাইন, অনুচ্ছেদ না দৃশ্য, তবে উত্তর হবে ফর্ম। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিওর আলোচ্য বিষয়। পরবর্তী ভিডিওতে আমি জেনার নিয়ে আলোচনা করব। জেনার এবং লিটারি ডিভাইস বুঝতে পারলেই আমাদের সাহিত্যে 3 ভাগের প্রায় 2 ভাগ শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে আমরা ধাপে ধাপে বাকিগুলো বুঝতে পারবো। ভিডিওটি ভালো লাগলে অন্যদের সাথে শেয়ার করবেন, আর নতুন ভিডিও পেতে এই চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।